আজকে যার স্মৃতির উদ্দেশ্যে শ্রী শ্রী গুরু পুরুষোত্তম গুরুপ্রান্তে এই প্রার্থনা সভা আয়োজিত হচ্ছে। তিনি একটি অজ্ঞাত একটি অত্যন্ত গ্রামীণ কর্মভূমিতে পালিত পোষিত বর্ধিত হয়েছে। তাকে চেনার মতন, আলাদা করে জানার মতন তেমন কোনো যোগ্যতা প্রতিভা আমরা খুঁজে পাই না। যেমন অনেককে আমরা চিনি, কাদম্বরীকে চিনি, নিবেদিতাকে চিনি, আমরা অনেককে চিনি যাদের আলাদা করে যোগ্যতা ছিল। ঠিক সেরকম কোনো যোগ্যতা আমরা তার মধ্যে খুঁজে পাইনি, কিন্তু একটা অসাধারণ জিনিস খুঁজে পেয়েছি। একটা অসাধারণ জিনিসকে প্রত্যক্ষ করেছি যে একটা আদরে পালনে পোষণে বর্ধিত হয়ে ওঠা পরিবারে সে মানুষ একটি গ্রামের বাড়ির মধ্যে এসে একই সাথে ধান সেদ্ধ করা, চাষিদের খাওয়ানো, সংসারে রান্না করা, প্রত্যেকটি কর্মে নির্জনভাবে প্রত্যেককে পরিচর্যা করে প্রত্যেকের প্রিয় পাত্রী হয়ে ওঠা, এই জিনিসটা তার মধ্যে খুঁজে পেয়েছে। এই একটি অভূতপূর্ব বিদ্যা যা আমাদের এখন বিশ্ববিদ্যালয় থেকে পাঠশালা পর্যন্ত বা পাঠশালা থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমাদের শিক্ষার ক্যারিকুলামের মধ্যে নেই। এই বিদ্যা আমরা কি করে অর্জন করতে পারি, এই বিদ্যা আমরা কি করে গ্রহণ করতে পারি, এই বিদ্যা আমরা কি করে আমাদের সাংসারিক পরিবর্তনে প্রবর্তন করতে পারি, তার কোনো বিশেষ প্রশিক্ষণ আমাদের বর্তমান সমাজে নেই। আজকের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে থেকে একটা ছোট্ট স্মৃতি মনে পড়ছে। কেন মনে পড়ছে? আজীবন আমার শৈশব কাল যা প্রত্যেককে যে পদপ্রান্তে আমরা একত্রিত হয়েছি তার সান্নিধ্যে এবং সামীপ্যে আমার অনেকটা কাল অতিবাহিত হয়েছে। আমি বহুবার, সহস্রবার তার মধ্যে শুনেছি মানুষের জীবন অমর, ঘুমের মতো। মানুষ একটা জীবন থেকে আর একটা জীবন ট্রান্সমিশন করে, কিন্তু সেই সময় সে বুদ্ধি, সে মেধা, সে ঐশ্বর্য বোধ না থাকার ফলে সবটা ধরতে পারে। কিন্তু আমাদের চোখ যেমন একটা পিন হোল ক্যামেরা, অনেক কিছুকে আমরা রিসিভ করি, আমাদের মেমোরি নাম্বার 19-এ আমরা স্টোর করে রেখে দিতে পারি। পরিবেশের সংঘাত এবং সংঘর্ষের মধ্য দিয়ে যেমন আমরা তার ক্র্যাশকে অনুভব করতে পারি, তার গতিকে অনুভব করতে পারি, তার স্মৃতিকে রোমন্থন করতে পারি, অনেকটা সেরকম যেন আজকের প্রেক্ষাপট। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে থেকে একজনের কথা মনে হচ্ছে, তিনি এখন বিশ্বের খুব বৃহত্তর একজন ব্যক্তিত্ব। আমেরিকার লং আইল্যান্ড জুইশ হাসপাতাল, যে হাসপাতালটিকে হেলিকপ্টার করে দেখতে হয়, এত বড় বিরাট একটা হাসপাতাল, সেই হাসপাতালের এক বিশিষ্ট বরেণ্য বিদগ্ধ নমস্য চিকিৎসক, যার নাম হচ্ছে স্যার রেমন্ড মুডি। এই ডক্টর রেমন্ড মুডির একটা বিখ্যাত বই আছে, লাইফ আফটার লাইফ। তিনি তার বইয়ের মধ্যে এক জায়গায় লিখছেন, আমার কাছে একটা পেশেন্ট এসছে, সে পেশেন্টের প্রবলেম হচ্ছে মাইগ্রেন, মাথার যন্ত্রণা। প্রচুর চিকিৎসা করা হয়েছে, কিন্তু মাইগ্রেন কমানো যায়নি, ভালো থাকে, আবার রিলাক্স করে। আমি তাকে একদিনকে অনেকক্ষণ ধরে অনুধাবন করবার পর তাকে মেসপেরিজম করলাম। মেসপেরিজম করার পরে আমি তাকে ব্যাক করিয়ে নিয়ে গেলাম, তার মেমোরিতে ব্যাক করালাম, এবং শুধু কম নয়, 4,500 বছর ব্যাক করিয়ে নিয়ে গেলাম। সেই মেয়েটি নিজে নিজে বলতে শুরু করলো, আমার একটা মেয়ে ছিল, আমি যেখানে বাস করতাম পাহাড়ের কোল, সেখানে ঝর্ণা, অল্প সাডেন সেখানে ফ্লাড হয়ে যায়। সে ফ্লাডে আমার মেয়ে আমার কোল থেকে ছিটকে যায়, এবং আমি মেয়েকে হাতটা শক্ত করে সেটা ধরে রাখি, কিন্তু জলের স্রোত আমার হাতটা আলাদা করে দেয়, আমার মেয়ের সাথে আমার হাতের সংযোগটা ছিন্ন হয়ে যায়। আমার চোখের সামনে মেয়েকে সাঁতরে সাঁতরে ধরার চেষ্টা করছি, একটা পাথরে বাড়ি খেয়ে জলটা লাল হয়ে গেল, আমার মেয়ে ওখানে মারা গেল, এবং কিছুক্ষণ বাদে আমিও সেই একই পাথরের বাড়ি খেয়ে আমিও সেখানে মারা গেলাম। এইটুকু আমি মনে করতে পারি। ডক্টর রেমন্ড মুডি তারপরে বলছেন যে আশ্চর্যের বিষয়, যখন সেটা জ্ঞাপন করলো, যখন সেটা সে ব্যক্ত করলো,
তারপর থেকে তার মাইগ্রেন কমে গেল। খুব সহজ বিষয়, ঘটনাটা খুবই সহজ, কিন্তু এখনকার যারা সাইকিয়াট্রিক, এখনকার যারা ফিজিওথেরাপিস্ট, এখনকার যারা অ্যানাটমিস্ট, এখনকার যারা ইকোলজিস্ট, এখনকার যারা বরিষ্ঠ বিদগ্ধ শিক্ষাবিদ, তারা এটি খুব সামান্য বিষয় মনে করেন না। তারা মনে করেন এই ছোট্ট ঘটনাটির সঙ্গে জীবনের অসংখ্য দিক জড়িত হয়ে আছে। এই ছোট্ট ঘটনাটির সঙ্গে বর্তমান এবং ভবিষ্যতের জীবনের একটা ওতপ্রোত সম্পর্কের সম্বন্ধ আছে। এই বিষয়ের উপরে লাইফ আফটার ডেথ আন্ডার মেডিকেল ইনভেস্টিগেশন, এই বিষয়ে বই লিখেছেন ডক্টর মাইকেল সাবম। অসংখ্য বই এই বিষয়ের উপরে পৃথিবীতে আবিষ্কৃত হয়েছে, গবেষণা চলছে। আমাদের বক্তব্য বিষয় হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, যিনি 1888 14 সেপ্টেম্বর একটি প্রান্তিক পটভূমি পাবনা জেলার হিমায়তপুর প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করার পর, যার কোনো একাডেমিক কোয়ালিফিকেশন নেই, যার কোনো সোশ্যাল এস্টাবলিশমেন্ট নেই, সেই মানুষটি পঙ্গু কণ্ঠে পৃথিবীর সামনে ঘোষণা করেছিলেন মানুষের জীবন অমর, মানুষ স্মৃতিবাহী চেতনার মধ্য দিয়ে জীবনকে অনুভব করতে পারে, জীবনকে লালন পালন পোষণ করতে পারে। আমার যতদূর মেমোরি রিক্যালকুলেট করতে পারি, 1959 থেকে 1961 সালের মধ্যে ভারতবর্ষের পার্লামেন্টে একটা পার্লামেন্টারিয়ান কমিটি তৈরি হয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুজির তত্ত্বাবধানে। সেখানে শান্তি দেবী বলে আমাদের দিল্লির এক মহিলা, শান্তি দেবী, যার অরিজিনাল নাম হচ্ছে লুব্ধি দেবী, সেই শান্তি দেবীকে শ্রী শ্রী ঠাকুরের কাছে যখন তিনি আসেন, তিনি তার মৃত্যুর বর্ণনা করেন এবং সেই মৃত্যুর বর্ণনা যখন আমাদের সৎসঙ্গের পূর্বতন সম্মানীয় বরেণ্য প্রণম্য সভাপতি সুশীল চন্দ্র বসুর সঙ্গে ব্যক্তিগতভাবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, এবং ভারতবর্ষের সম্মানীয় প্রধানমন্ত্রী জওহরলালজি যথেষ্ট বন্ধুত্ব ছিল। যিনি জওহরলালজির কাছে কথাটি যখন পৌঁছে দেন, তখন তিনি একটি পার্লামেন্টারিয়ান কমিটি তৈরি করেন এবং এখনো পর্যন্ত ভারতবর্ষের পার্লামেন্টারিয়ান ভিজিটার্স বুকে এই বিষয় লিপিবদ্ধ করা আছে যে হ্যাঁ, জাতিস্বরতা সত্যি, জাতিস্বরতা অর্জন করা যায়, এটা বিজ্ঞান দিক থেকে পরীক্ষিত, সত্য এবং প্রমাণ। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই কাজটুকু সেই সময় মানুষের মাধ্যমে কিন্তু সম্পাদন করিয়েছিলেন যে জীবন খুব সামান্য নয়, জীবন খুব ছোট্ট, 70, 80, 90, 100 বছরের জীবন নয়, জীবনটা অনন্ত, অপরিসীম, অনেক দিনের জীবন আমরা ভোগ করি, আমরা বুঝতে পারি না, আমরা একে ধরতে পারি না, আমরা একে গ্রহণ করতে পারি না। তার কারণ হচ্ছে আমাদের জ্ঞান, আমাদের মনন, আমাদের চিন্তন আরো অনেক অজস্র বিষয়ের সঙ্গে সম্পৃক্ত এবং সম্বন্ধযুক্ত হয়ে থাকে বলে আমরা এই বিষয়কে অনুভব করতে পারি না। জীবন কি এবং জীবন কেমন, জীবনে বাঁচা এবং বল মানে বিস্তার। আমাদের যে বিস্তার ঘটে সেটা টিউবারাস বিস্তার, আর ঠাকুর যে বিস্তারের কথা বলেছিলেন যেটা হারমোনিক্যাল বিস্তার। এই টিউবারাস গ্রোথ এবং হারমোনিক্যাল গ্রোথের মধ্যে যে তফাৎ হয়, এই তফাৎটি আমাদের সাথে জীবনের ব্যবধান সৃষ্টি করে দেয়। আমরা জীবনের ব্যবধানকে কমিয়ে আনতে পারি না, অনুভব করতে পারি না। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই জাতিস্বরতা সম্পর্কে সুশীল চন্দ্র বসুকে দিয়ে একটি বই প্রকাশিত করেছিলেন, জাতিস্বর কথা। অসংখ্য কাহিনী তার মধ্যে বর্ণিত হয়ে আছে, আপনারা দেখে নেবেন, জেনে নেবেন। অসংখ্য ঘটনা তার মধ্যে বর্ণিত হয়ে আছে এবং প্রত্যেকটি সত্যি ঘটনা, একটাও মিথ্যে ঘটনা নয়, একটাও কাল্পনিক বানিয়ে লেখা ঘটনা নয়। ঠাকুর তাকে পাঠিয়ে দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে সেই ঘটনাগুলো লিপিবদ্ধ করিয়েছিলেন জাতিস্বর কথা বই বলতে। সুশীল চন্দ্র বসুর রাজস্থানের পথে একটা বই আছে, পড়ে দেখবেন, তার মধ্যে অসংখ্য কাহিনী নিবেদিত হয়ে আছে। যে কাহিনীগুলো প্রত্যেকটি সত্য এবং বাস্তব। তার মানসচিত্র পরিক্রমা একবার অধ্যয়ন করে দেখবেন, তার মধ্যে অসংখ্য কাহিনী আছে যে কাহিনী সত্য এবং বাস্তব বস্তুনিষ্ঠ ঘটনাকে আশ্রয় করে প্রকাশিত হয়েছে। ঠাকুর অনুকূল চন্দ্র যে কথা বলেছেন সে কথা তিনি কাল্পনিক ভাবে গল্প করার মতো ফাজলাম করতে কোনো কথা বলেন। প্রত্যেকটি কথার সঙ্গে সঙ্গে বিজ্ঞানের কি সম্পর্ক,
আমাদের যুক্তিগ্রাহ্যতা কি সম্পর্ক তাকে তিনি প্রাসঙ্গিকভাবে টেনে নিয়ে এসেছেন। স্যার সত্যেন ঘোষ, স্যার জ্ঞান ঘোষ, ডক্টর প্রশান্ত চন্দ্র মহলানবিশ, যারা বিখ্যাত বরেণ্য বিশিষ্ট বিদগ্ধ বিজ্ঞানী বৃন্দ এবং পরিসংখ্যানবিদ, ওদের কাছে বলেছিলেন আমি তো খালি চোখে অ্যাটমিক ড্যান্স দেখতে পাই, আমি খালি চোখে অ্যাটমিক ড্যান্স দেখতে পাই। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্যার সত্যেন ঘোষ গবেষণা করছেন ঈশ্বর কণা অমৃত কণাকে নিয়ে। সেই সময় স্যার আইনস্টাইনের সঙ্গে স্যার সত্যেন ঘোষের যে সম্পর্ক এবং সেইখানে যে একত্রিত পরামর্শ করে তিনি ঈশ্বর কণা গবেষণা করছেন, আমাদের বিশিষ্ট বিজ্ঞানী গবেষক কৃষ্ণপ্রসন্ন তাকে আমন্ত্রণ করে হিমালয়ে নিয়ে আসেন এবং সেই স্যার সত্যেন ঘোষকে ঠাকুর বলেছেন আমি খালি চোখে অ্যাটমিক ড্যান্স দেখতে পাই। তারপরে বলছেন তাদের লাভ কি, আমি দেখতে পেলে লাভ কি? আপনারা প্রত্যেকে এবং সমস্ত মানুষ একে যন্ত্রের মধ্য দিয়ে প্রত্যক্ষ করুক, এটা আমি চাই। সেইটাই যাতে সম্ভবপর হয় তা করাটা কিন্তু আমার একান্ত প্রয়োজনীয়। এই উপলক্ষে তিনি একটি সেন্টার করেছিলেন যার নাম দিয়েছিলেন বিশ্ববিজ্ঞান কেন্দ্র। আমাদের অনেক দুর্ভাগ্যের সঙ্গে এটাও একটা দুর্ভাগ্য, অনেক হতভাগ্যতার সাথে এটাও একটা হতভাগ্যতা যে আমরা বিজ্ঞান চর্চার ক্ষেত্রে ঠাকুরের যে সমস্ত বিশিষ্ট বিষয় মৃত্যুকে অতিক্রম করার ক্ষেত্রে আমাদের যতটা বাড়ি ঘর কাঠ পাথর ইট পাথর দিয়ে বানিয়েছি তার সামান্যতম প্রয়াস চিন্তা এবং কর্ম আমরা এক বিন্দু এর পেছনে আমরা ব্যয় করিনি, আমরা এক বিন্দু এর পেছনে দান করিনি এবং এই বিষয়ে কাউকে আগ্রহান্বিত করে তোলার চেষ্টা করি। শ্রী শ্রী ঠাকুরের কুষ্টিয়া হাসপাতালে নেম হসপিটাল ছিল, যেটা আমি দেখে এসেছি, আর পরবর্তীকালে সেদিন গিয়ে দেখে আসলাম সেটা উঠে গেছে, একটা মুসলিম বাড়িতে কেড়ে নিয়ে সেখানে মার্কেট তৈরি হয়েছে, বিরাট শপিং মল তৈরি হয়েছে। ওই বাড়িটা রক্ষা করা সম্ভবপর হয়নি। ওই বাড়িতে ছিল যেখানে হাসপাতাল থেকে জবাব দেওয়া হচ্ছে, যেখানে হাসপাতাল থেকে বলা হচ্ছে শ্মশানে নিয়ে যান, আর কিছু করার নেই। সেই সব রুগীরা ভর্তি হয়েছিল, 10খানা বেড ছিল। এই 10খানা বেডে 10 জন মানুষ 5 জন করে টিম করে মানে একেবারে রিলে সিস্টেমে জব করে ওই মানুষগুলোকে সুস্থ করে পাঠিয়ে দিয়েছিল। ওর নাম ছিল নাম হাসপাতাল, নেম হসপিটাল। সে হাসপাতালটি পরবর্তীকালে দেশ বিভাগের পর্যটন শ্রী ঠাকুর চলে আসেন। তারপরেও হাসপাতাল দীর্ঘদিন ছিল, আর কার্যকারিতা তার উপযোগিতা হারিয়ে ফেলেছে। তার পরবর্তীকালে একটি দেওঘর এবং দেওঘরের পরবর্তী যেসব সৃজন কর্মকাণ্ড সৃজিত হয়েছে, কোন জায়গাতেই আমরা এই বিজ্ঞানের সামান্যতম ঝলকানি প্রয়াস, সামান্যতম আগ্রহ অনুরক্তি এবং প্রচেষ্টা, সক্রিয়তা, সচেষ্টতা আমরা প্রত্যক্ষ করি। যতটা বাড়িঘর বানিয়েছি, যতটা মন্দির বানিয়েছি, যতটা আমরা আমাদের অনেক অবলম্বনের গাড়ি কিনেছি, বাড়ি করেছি, অনেক কিছু বানিয়েছি, কিন্তু ঠাকুরের বিজ্ঞান সাপেক্ষতাকে আমরা ঠিক ততটাই উপেক্ষা করেছি। আমাদের চোখের সামনে অনেকটা খন্ডাহার মতো করে রাখি তপবন বিদ্যালয়, এইগুলি যদি যাই আসি দেখি অনেকটা খন্ডাহার যাকে বলে হিন্দিতে, সেই খন্ডাহারের মতো তপবন বিদ্যালয়টা পড়ে আছে। আর ঠাকুরের স্বাধীন এবং স্বপ্নের তপবন বিদ্যালয় সেদিন পরবর্তীকালে বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছিলেন ভাইস চ্যান্সেলর হয়েছিলেন স্যার আটকুহাট। সেই আটকুহাট যখন ভিজিট করেছেন আমাদের তপবন বিদ্যালয় পাবনা হিমায়তপুরে, তিনি বিস্মিত হয়ে গেছেন। আমাদের ভারতবর্ষের পরাধীন অখণ্ড পরাধীন ভারতবর্ষের বড়লাট স্যার জন অ্যান্ডারসন যখন এই আমাদের তপবন বিদ্যালয় পরিদর্শন করেছেন, বিশ্ববিজ্ঞান কেন্দ্র পরিদর্শন করেছেন, সবসময় ভিজিটার্স বুকে লিখে নিয়ে গেছেন দেওঘরে যাবেন, মেমোরিয়াল ভিজিটার্স বুকটা ওপেন করে একবার দেখে আসবেন গিয়ে, সেখানে তারা কি মন্তব্য করে এসছে। আজকে সেই বিদ্যালয় কোথায় গেছে? সেই বিদ্যার প্রশিক্ষণ পর্বটা কোথায় গেছে? কোথায় আমাদের সেই জীবন? এই জীবন আমরা এখন অনেকটা জীবন মৃত বলা হতে পারে। জীবন আছে জেনারেল, আমাদের অনেক কিছু জানা আছে, আমাদের দক্ষতা নেই, আমাদের সম্ভাবনা আছে, কিন্তু পারদর্শিতা নেই। এইরকম একটা জীবন মৃত জীবন নিয়ে আমরা এখন বর্তমান জীবন যাপন করছি, যেখানে ঠাকুর নয় সর্বসব শেষ কথা বলে, যেখানে ঠাকুর আমাদের আগে শেষ কথা ছিলেন, এখন সেখানে ঠাকুর শেষ কথা বলার অধিকারী ব্যক্তিত্ব নয়, এখন সেখানে শেষ কথা বলে ঠাকুর নয় সংগঠন। কেন কথাটা বলছি? জীবন চক্রবর্তী বলে যিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ঠাকুরের ছড়ার উপরে ডক্টরেট করেছিলেন, তিনি আমাকে হঠাৎ টেলিফোন করেন দেওঘর থেকে। তাকে প্রতিবদ্ধ অশোকদার ছেলে বাবাই নিয়ে গিয়েছে বিশেষ গবেষণা কাজের জন্য।
এবং আমাকে ফোন করে হঠাৎ বলেন, আমি জীবন চক্রবর্তীর কথা বলছি, যে ঠাকুর যখন হেমাদপুরে কাশিয়াম যান সেই তারিখটা কবে বলতে পারেন? আমি বললাম এটি কোনো বইয়ের মধ্যে লিপিবদ্ধ করা নেই, আমার যতটুকু পরিক্রমা, আমার যতটুকু জানা, কোনো বইয়ের মধ্যে এই তারিখটা নেই। উনি বলেন ও তাই হবে হয়তো, এটা কোথাও পাওয়া যাচ্ছে না, ভাবা আপনি জানেন কি? আমি জানবো কোথেকে, বই যদি না থাকে, তথ্যে নেই, কোনো দলিলের মধ্যে নেই। তারপরে আমি টেলিফোন পেলাম, ওটা 13ই জুন। আমি বললাম 13ই জুন কোথেকে পেলেন, কোন বইয়ের মধ্যে পেলেন, কোন সংখ্যা থেকে পেলেন, কোন কথা, কোন ভল্যে পেলেন? আমাদের পরিষ্কার স্পষ্ট ভাষায় উত্তর দিলেন, জীবন্ত ইষ্টের কাছ থেকে, যিনি বর্তমান আচার্যদেব, তিনি বলেছেন 13ই জুন। ওইটি আমাদের স্বীকার্য। আগামী 13ই জুন ভার্চুয়াল সৎসঙ্গ হবে, পরবর্তী 13ই জুন থেকে ওটা ক্রমান্বয়ে উৎসবে রূপান্তরিত হয়ে গেল। ঠাকুর আমাদের শেষ কথা বলেন না, এখন একজন বলতেই হলো, সেটি আমাদের সত্য হয়ে যাবে। আমাদের গবেষণা হারিয়ে গেছে, আমাদের অন্বেষণ হারিয়ে গেছে, আমাদের জীবন অনেকটা হারিয়ে গেছে, জীবনমুক্ত মানুষের মতো জীবনকে আমরা যাপন করছি। ঠিক এইরকম প্রেক্ষাপটে দাঁড়িয়ে থেকে এটা সমষ্টি আন্দোলন বলে ঠাকুর কখনো স্বীকার করেননি। সৎসঙ্গ ইজ নট এ কালেক্টিভ মুভমেন্ট, সৎসঙ্গ অলওয়েজ ইন্ডিভিজুয়াল মুভমেন্ট। এবং সেই ইন্ডিভিজুয়াল মুভমেন্ট কেমন? শুভ সংস্কার সম্পন্ন মানুষের আন্দোলন, গুড ইনস্টিটিউশনাল মানুষের আন্দোলন, সৎসঙ্গ আন্দোলন। এটা সমষ্টি আন্দোলন নয়। এর পরিষ্কার ব্যাখ্যা তিনি সংজ্ঞা সমীক্ষা বইয়ের মধ্যে দিয়ে গেছেন। সতে নিরবচ্ছিন্ন সংলগ্ন থাকা দেশটি যিনি করেন তিনি সৎসঙ্গী, আর তাদের মিলিত অবস্থানের ক্ষেত্রে নামই হচ্ছে সৎসঙ্গ। এই সৎসঙ্গ কোনো ইনস্টিটিউশন, অর্গানাইজেশন বা কোনো আশ্রম নয়। সৎসঙ্গ একটা কালচার, সৎসঙ্গ একটা দর্শন করার মতন চারিত্রিক বিদ্যমান বৈশিষ্ট্য, যে সৎসঙ্গের মধ্য দিয়ে আমরা চরিত্রকে দর্শন করতে পারি, জীবনকে দর্শন করতে পারি, বিজ্ঞানকে প্রত্যক্ষ করতে পারি, যুক্তিকে গ্রাহ্য করতে পারি, সমস্ত কিছু সৎসঙ্গের মধ্য দিয়ে প্রতিভাত হয়ে ওঠে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এইভাবেই আমরা হেমাদপুর থেকে তার এই আন্দোলনকে একীভূত করবার চেষ্টা করেছি। যত দিন গেছে, যত সময় গেছে, 1944 সালের পর থেকে আমাদের সৎসঙ্গ বেশ কয়েকটি ভাগে বিভক্ত হয়ে গেছে। এই ভাগগুলো কিরকম? এত নাম ধ্যান করবার প্রয়োজন নেই, কেন অল্প দুটো কথা জেনে বক্তৃতা দিয়ে অনেক মানুষ ডাকে, সম্মান খ্যাতি প্রতিষ্ঠা পাওয়া যায়, এত নাম ধ্যানের দরকার নেই। 2 নম্বর হচ্ছে এত পঠনের প্রয়োজন নেই। আমরা আবেগ ভরে মানুষের আবেগকে উস্কে দিতে পারলে মানুষ অনেকটাই উল্লসিত এবং উৎফুল্ল হয়ে ওঠে, তাতে আমরা সেখানে কিছুটা করতে পারি। সুতরাং এইরকম হতে হচ্ছে বহু ধারায় সৎসঙ্গটা বিভক্ত হয়ে গেছে, যার ফলে ঠাকুর যে বলেছিলেন যে আগে মানুষ আশ্রমে ঢুকলে ওই ঢেলির মতো দেখতে পেতে এখানে ওখানে সেখানে বসে নাম জপ ধ্যান করছে, এখন আর তা খুঁজে পাওয়া যায় না। আক্ষেপ করে বলছে, কেন? পরিষ্কার ভাষায় বলছে, আমি ভোগে হেরে গেলাম। প্রিন্ট করা, এটা একদম ছাপার অক্ষরে বইয়ের মতো প্রিন্ট করা, আমি ভোগে হেরে গেলাম, পারলাম না এটা তৈরি করতে। সুতরাং আজকে সেই হেরে যাওয়া একটি মানুষকে বিদেশের মানুষ জিতিয়ে দিচ্ছেন। রাধা স্বামী স্কুলে একটা চ্যাপ্টার বেরিয়েছেন, ইংল্যান্ডের এক ভদ্রলোকের নামটা এই মুহূর্তে মনে করছে না, আমাকে সেদিন মেইল করে পাঠিয়েছেন, ডক্টর সৌগত চট্টোপাধ্যায়। তিনি দীক্ষা নেননি, ঠাকুরের নাম শোনেননি, আগ্রা দলবাগ সৎসঙ্গ থেকে তিনি রাধা স্বামী নামটি শুনেছেন। শোনার পর তিনি ক্রমাগত নামটি জপ করেছেন এবং তার যে অনুভব এবং উপলব্ধি, তিনি ক্যাপশন দিয়েছেন রাধা স্বামী অ্যাপোস্ট্রফিস, রাধা স্বামী এই বলে ছোট্ট লেখা। ভাবতে গেলে বিস্মিত হতে হয়, অবাক হতে হয়। ঠাকুরের কাছে দেওঘরে এসছেন, আমরা ছোটবেলায় পড়েছিলাম গ্র্যাজুয়েশনের সময়, লর্ড টেনিসনের কবিতা পড়েছিলাম। লর্ড টেনিসনের নাতি এসছেন ঠাকুরের সঙ্গে দেখা করার জন্য। ঠাকুরের সঙ্গে দেখা করতে এসছেন টেনিসনের নাতি। তিনি ঠাকুরকে কি বলছেন জানেন? তিনি বলছেন, আমার বাবু ওই টেনিসন, তিনি নিজের নাম জপ করতেন, টেনিসন 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 জপ করতেন। এই ক্রমাগত জপ করার ফলে নিজের মুক্তি নিজে দেখতে পাচ্ছেন। এবং এমন অসংখ্য অজস্র কথা, এমন ফেনোমেনন তিনি আমাদের কাছে বর্ণনা করেছেন, যা অবিস্মরণীয়। ঠাকুর বলছেন মেডিটেশনে কি না হতে পারে, মেডিটেশনের মধ্য দিয়ে সব কিছু সম্ভব। যত হায়ার অল্টিটিউডে আমরা মেডিটেট করতে পারি, যত হায়ার অল্টিটিউডে আমরা আমাদেরকে অ্যাডিক্ট করতে পারি, সেই খান থেকে সেই ধারাটা আমাদের কাছে নেমে আসতে থাকে। সৎমত আমাদের কাছে সেই ধারায় ব্যক্ত করেছেন, স্বামীজি মহারাজ সেই কথাই ব্যক্ত করেছেন।
এবং সেই স্বামীজি মহারাজের কথাকে ঠাকুর যেন বিরাট করেছেন বৈদিক মতামতের সাথে। সৎমত এবং বৈদিক মতের যে সংমিশ্রণ তিনি ঘটিয়েছেন ঠাকুর অনুকূল চন্দ্র, আমরা এই বিষয়ে অনেকখানি সচেতন, সম্মত, সজ্ঞান পরিচিত বা সম্মোদায়িত হতে পারি। আমরা আবেগের বসে অনেকখানি বেঁচে গেছি। অনেকবার এখানে প্রস্তাব দিয়েছিলাম যে বিভিন্ন গ্রন্থাদি পাঠ করা হোক। ঠাকুর বলেছিলেন যে প্রত্যেকটি সৎসঙ্গ বিহারে কেন্দ্রে কম্পারেটিভ স্টাডি কম্পালসারি করা হোক। চৈতন্য চরিতামৃত, শ্রীম কথিত কথামৃত, সারদানন্দের লীলা প্রসঙ্গে, ব্রহ্মসূত্র, পতঞ্জল দর্শন, বাইবেল, কোরআন, প্রত্যেকটির সঙ্গে প্রত্যেকটি আলোচনার মধ্য দিয়ে সৎসঙ্গের দর্শন এবং বক্তব্য কি ভুল না ঠিক একটা কম্পারেটিভ স্টাডি হোক। এটা শুনতে শুনতে আমরা অনেকখানি জ্ঞানী এবং সমৃদ্ধ হয়ে উঠব। আমরা এসব বিষয়ে কখনো ধ্যান দেই। তার একটিমাত্র কারণ আমার কাছে মনে হয়েছে আমি খাটো হয়ে যাব। কেন? আমার এই বিষয়ে জ্ঞান নেই। আমি যদি এগুলো করতে যাই তাহলে যারা এটাকে নিয়ে করবে তারা এত বড় হয়ে যাবে আমি হাত দিয়ে শুনতে পারবো না। আমি যেহেতু শুনতে পারবো না সেটা আমি করবো না এবং আমি করতে পারবো না। এটা ভাগ অবস্থা করে থাক এরকম একটি জায়গায় পৌঁছে গেছে যে পৌঁছে যাওয়া থেকে সৎসঙ্গ তার নিজস্ব চারিত্রিক বৈশিষ্ট্য অনেকখানি বিচ্যুত হয়ে গেছে। Now we are completely demoralized and deviated from our master's theory and ideology. এই কথা বলতে হবে এতটুকু দ্বিধা সম্পদ জন্ম কিছু হচ্ছে না। ঠাকুর চেয়েছিলেন জীবনকে নিয়ে গবেষণা করতে। আমি মাইক্রোস্কোপে সেল দেখেছি, মাইক্রোস্কোপে আমি সেল দেখেছি। আমরা যে বীজ নাম 4 বার জপ করি, 12 প্রমোশনে জপ করলে পর সেল 1 2 3 4 এরকম করে হচ্ছে, এরকম করে সেলটা হচ্ছে। মাইক্রোস্কোপে সেল দেখি এরকম করে হচ্ছে। আমাদের প্রত্যেকটি সেলুলার সিস্টেম নাম জপের মধ্য দিয়ে কি করে উন্নত করে তোলা যায়, নাম জপের মধ্য দিয়ে কি করে আরো 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 বৃদ্ধ হয়ে ওঠা যায়, এই নাম জপের একটি প্রশিক্ষণ আমাদের এখানে সেভাবে শুরু করা হয়। এই যজ্ঞের সঙ্গে নাম জপের তাৎপর্য কি? আমাদের এই আর্য ঋষি প্রবর্তিত যজ্ঞ বিধানের সঙ্গে সৎসঙ্গে যে যজ্ঞ বিধানের তফাৎ কি এবং সম্মেলন কোথায় এ বিষয়ে আমরা অবগত নই। আমরা একটু উপেক্ষা করছি, আমরা একে বর্জন করি। যারা ছাড়ুন বলে পরমবিদ্যা থেকে যে যজ্ঞ করতে কি হবে, পরমবিদ্যা থেকে যে নাম ধ্যান দিয়ে কি হবে, আমাদের পঠন পাঠন নেই। আমি রেফারেন্স কোট করছি আলোচনা প্রসঙ্গে পঞ্চদশ খণ্ড, তার মধ্যে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র পরিষ্কার ভাষায় বলছেন যে অকপট অমলিন মন্দির পূজা অর্চনা যজ্ঞ পাঠ করে যজন যাজন বিষ্ণুভীতি সত্যায়নী করার যে ফল একই ফল তারাও প্রাপ্ত হয়। ওইটা কথাগুলো দেখে নেবেন আলোচনা প্রসঙ্গে 15 খণ্ড, একদম পরিষ্কার ভাষায় তিনি কথাটা বলছেন। সুতরাং এমন অনেক ক্ষমতাশালী মানুষকে আমরা দেখতে পেয়েছি যারা ঠাকুরের দীক্ষিত হয়, কিন্তু ঠাকুরের দীক্ষিতের মধ্যে এমন একটা নাম করতে পারবেন না যে ওইরকম বিদগ্ধ ব্যক্তিত্ব হয়ে প্রতিষ্ঠিত হয়ে আছে। তার কারণ হচ্ছে আমরা একে ঠিক কেমন করে সেইভাবে উদ্দীপ্ত, অনুপ্রাণিত, উৎসাহিত করে তুলতে পারি। কেন? আমি নিজে উৎসাহিত হই। এই জন্যই কালকে পাঠ করা হয়েছে তুমি তোমার নিজের পরিবারের, দেশের এবং দশের বর্তমান ভবিষ্যতের জন্য দায়ী। কে দায়ী? আমি দায়ী। আমি প্রলয়ের যুগে আমি দায়ী। আমি যদি সেটা করতে পারতাম তাহলে আমাকে দেখে দেখে অনেক মানুষ সেটা শিখতে পারত। আমি যদি সেরকম এগোতে পারতাম আমাকে দেখে দেখে মানুষ উৎসাহিত এবং অনুপ্রাণিত হতো। আমি দায়ী। আমি কাউকে দায়ী করে নিয়ে ফেলবো। আমি দায়ী, আমি নিজে দায়ী, নিজে দোষী। এই বোধ এবং ভাব থেকে ঠাকুর একদিন কাশীশ্বর রায়চৌধুরীকে বলছেন, তুই যে ওদের সাথে খারাপ ব্যবহার করেছিলি সেটাকে ঠিক করেছিলি? কাশীশ্বর রায়চৌধুরী সৃষ্টি ঠাকুরগুলোকে না আমার পরে মনে হয়েছে খুব দুর্ব্যবহার করেছি এবং খুব ভালো ভাষা ব্যবহার করিনি, আমার ওখানে গিয়ে ক্ষমা চাওয়া উচিত ছিল। চাইছি না, অনেকবার চাওয়ার জন্য গেছি, কিন্তু এখন লোকজন দাঁড়িয়ে ছিল, আমি যদি প্রকাশ্যে ক্ষমা চাইতাম তাহলে আমার একটু খাটো হয়ে যেতাম। ঠাকুর ফ্যাক করে হাসতে 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 বলেন, কিন্তু সবাই খাটোই, তুই খাটো বলেই ক্ষমা চাইতে পারলি না, খ্যাপন করতে পারলি না। তুই যদি বড় হতিস তুই অনায়াসে খ্যাপন করতে পারতিস, তুই খাটো বলেই ওটা করতে পারলি যে এখনই যে ক্ষমা চাওয়া যায় না। এই যে আমি কতটা খাটো, আমি আমার ভুল, আমার ত্রুটি, আমার বিচ্যুতি, আমার অযোগ্যতা, আমার দোষ আমি স্বীকার করতে লজ্জা বোধ করি। আমি কিছুতেই স্বীকার করতে চাই না আমার না জানাকে মানুষের কাছে স্বীকার করতে চাই না। কার কি বৈশিষ্ট্য, কাকে দিয়ে কোন কাজ হতে পারে, কোন যোগ্যতার ব্যক্তিকে দিয়ে কোন কাজ সকালে হতে পারে, আমরা জানা সত্ত্বেও সেখানে আমরা ব্যারিকেড সৃষ্টি করে ফেলি। আমার যোগ্যতা, আমার দোষ, আমার প্রতিপত্তি, আমার প্রতিষ্ঠা করে যেতে পারে, এখানে যোগ্য ব্যক্তিকে কনফাইন করে দাও।
আইসোলেশন করে দেওয়া, এখান থেকে এটা আমাদের কাছে ফিরতে না পারে। এরকম করতে করতে আন্দোলন এমন একটা জায়গায় গিয়ে পৌঁছে যাচ্ছে যেখান থেকে সাংগঠনিক তাৎপর্য হারিয়ে যাচ্ছে, যেখান থেকে সাংগঠনিক মর্যাদা হারিয়ে যাচ্ছে, যেখান থেকে তার সাংবিধানিক পরিচয় আজকে আর বিশ্ব বিস্তৃত হয়ে উঠতে পারছে না। গুটিকত মানুষ ব্যক্তিগতভাবে চর্চা করছে এখন বর্ণাশ্রম বিধানের উপরে। এই গুটিকত মানুষ এখন সারা বিশ্বে বর্ণাশ্রম অনুলোম প্রতিলোম বিবাহের উপরে তারা একদম গবেষণাগারে গিয়ে গবেষণা করা শুরু করে দিয়েছে অলরেডি। তার মধ্যে ডক্টর সুব্রত চট্টোপাধ্যায় একজন, আপনি মৃত্যুকে একজন বলছিলাম, সুব্রত একটা কাজ আরম্ভ করে দিয়েছে, নেমে যাচ্ছে এই সুব্রত হাতার কাজে এটাকে দেখছি অলরেডি কাজ শুরু করে দিয়েছে। গভর্নমেন্টকে এখন অনুমতি দেয়নি ল্যাবে মানুষকে নিয়ে গবেষণা করতে, জন্তু জানোয়ারের ব্যাপারে গবেষণা করা শুরু করেছে, অনুলোম প্রতিলোম বর্ণাশ্রম কিভাবে কাজ করে সেই নিয়ে অলরেডি গবেষণা শুরু করেছে। বিশ্বে এই গবেষণা অলরেডি স্টার্টেড। দীনবন্ধু প্রথম খণ্ড কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য লিখছেন, ঠাকুর অনুকূল চন্দ্র পরিষ্কার 1940 থেকে 1944 সালের মধ্যে কাজ ঘটনা। ঠাকুর আনন্দ দিয়ে বলছেন, আপনাদের দ্বারা খুব বেশি দূর কাজ করা সম্ভবপর হবে না। একদম আইডেন্টিফাই করে বলছেন, আপনাদের দ্বারা খুব বেশি দূর কাজ করা সম্ভবপর হবে না। আমাকে বলছেন না, কৃষ্ণপ্রসন্নের মতন ব্যক্তিত্বকে বলছেন। তারপরে তিনি বলছেন, আপনারা শুধু আমার ধুলিটাকে জ্বালিয়ে রাখুন, শুধু আমার এই ধুলিটাকে জ্বালিয়ে রাখুন। আগামী দিনে ম্যারেজ রেফার হয়ে যাবে, হিন্দুর মেয়ে মুসলমানের ঘরে যাবে, মুসলমানের মেয়ে খ্রিস্টানের ঘরে যাবে, খ্রিস্টানের মেয়ে আরেকজনের ঘরে যাবে, এই করতে করতে বিবাহ বিধিতে রেফার হয়ে যাবে। আর ফার্স্টে রাস্তায় নেমে আসবে ক্রিমিনালস এবং গোদাগাওয়াল মুসলিম। পরিষ্কার ভাষায় দীনবন্ধু বলবেন, তার মধ্যে আছে একটা ক্রিমিনাল গোষ্ঠী নেমে আসবে। এখন তাকিয়ে দেখুন, সব জায়গায় দেখবেন ক্রিমিনালজিতে ভরে গেছে এই অবস্থা। তারপরে বলছেন এইরকম চলতেই থাকবে, চলতে চলতে লাইক এলিয়েন রেস, একটা নতুন রেস তৈরি হবে, একটা নতুন জাতি তৈরি হবে। তারা আমার কথা টক করে শুনবে, টক করে ধরবে, টক করে বুঝবে, টক করে করবে। ততদিন পর্যন্ত আপনারা আমার ভূমিটাকে জ্বালিয়ে রাখুন, আপনাদের দ্বারা আর কিছু হওয়া সম্ভব নয়। এই কথাটি আজকে স্মৃতি স্মরণে উচ্চারণ করলাম কেন? এই কথাটি আজকে স্মৃতিকে অর্পণ করতে গিয়ে ব্যক্ত করলাম কেন? এই জন্য একটা স্মৃতি। আজকে আরতি দত্ত যে চলে গেছেন আমাদের কাছে শরীর ছেড়ে, আরতি দত্ত যে একটা বিশাল সংসারের দায়িত্বকে গ্রহণ করেছেন, আমি যাকে অনেকদিন থেকে চিনি, জানি এবং দেখে এসেছি, যার পায়ে ভেরিকোজ ভেনের ভয়ঙ্কর যন্ত্রণা এবং কষ্টকে সহ্য করেও সংসার উপেক্ষা করেনি, অবজ্ঞা করেনি, কোনো দায়িত্বকে ফেলে রাখেননি, প্রত্যেকটি কাজ নিজে হাতে সম্পাদন করেছেন, হাসি মুখে সমস্ত কাজ গ্রহণ করেছেন। এমন একটি মহিষী, এমন একটি গরিমাময়ী, এমন একটি নারী এবং জননীকে আমি প্রত্যক্ষ করেছি, যার সেরকম কোনো দ্রুতি বা পরিচিতি না থাকলেও তার চরিত্র, তার পরিবারকে এমন একটা জায়গায় পৌঁছে দিতে সক্ষম হয়েছে পারতে, যে পরিবারে এখনো সেই রবীন্দ্রনাথ বলেছিলেন, কাদম্বরী মরিয়া প্রমাণ করিল কাদম্বরী মরে নাই। ঠিক সেরকম আরতি যত চলিয়া গেলে প্রমাণ করিল আরতি যত চলিয়া যায় না। এখন সেই সংসারের মধ্যে গোপালের মা যেন বাস করছেন, যেন বিরাজ করছেন। সৃষ্টি ঠাকুর অনুকূলচন্দ্রের 133তম আবির্ভাবের প্রাক-প্রাকে আমরা এমন কোনো দৃষ্টান্ত উপস্থিত করতে পারছি না। সৃষ্টি ঠাকুর আমাদের কাছে এখনো তার সমস্ত কিছু জীবন্ত অবস্থায় তার বাণী, তার আদেশ, তার নির্দেশ, তার অনুশাসনকে আমরা বাস্তবভাবে বিজ্ঞান প্রশিক্ষণের মধ্য দিয়ে বিশ্বের কাছে প্রকাশিত করতে পারছি। উৎসব করছি, বক্তৃতা করছি, র্যালি করছি, খরচ করছি, কিন্তু এগুলো তাৎক্ষণিক মানুষ ভুলে যায়, সব ভুলে গেছে। 100 বর্ষ করেছি ভুলে গেছে, 125 করেছি ভুলে গেছে, আমাদের সব ভুলে যাবে। কিন্তু আমাদের যে কালাজ্বরের ওষুধ তৈরি হয়েছিল, আমাদের যে কালাজ্বরের ইনজেকশন তৈরি হয়েছিল, সেটা কিন্তু মানুষ ভোলেনি, বিশ্ব ভোলেনি। ওটা একটা হিস্ট্রি, ওটা একটা ইতিহাস, ওটা সৎসঙ্গের মানচিত্রে এখনো পর্যন্ত অক্ষর হয়ে আছে। সুতরাং সেই রকম আমি যে আবিষ্কার করতে পেরেছিলাম, ডাইনামিক সোর্সকে আবিষ্কার করতে পেরেছিলাম তামার ঘড়ির মধ্য দিয়ে, আমরা যে সাউথ পোল নর্থ পোলের মাঝখান থেকে নিউট্রাল পোলের মধ্য দিয়ে ইলেকট্রিসিটিকে টেনে পাবনায় নামিয়ে আনতে পেরেছিলাম, এগুলো হারিয়ে যায়নি, এগুলো বুঝে যায়নি, এগুলো এখন হিস্ট্রি আমাদের কাছে। ঠিক এমন করো সাধারণ আমরা কোনো
রেফারেন্সিয়াল হিস্ট্রিকে আমাদের এখন এই 133 বছরের মধ্যে পাশাপাশি উপস্থাপিত করতে পারেনি। তাই আরতি দত্তের স্মৃতি স্মরণের সঙ্গে সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের কাছে সমর্পিত নিবেদিত যে সমস্ত প্রাণ, যে সমস্ত জীবন, তাদের ক্ষেত্রেও এই স্মৃতি যাতে আবার রোমন্থিত হয়, আবার স্মৃতি উজ্জীবিত হয়, সেই আবেদন নিবেদন প্রার্থনা করছি। আমাদের প্রত্যেক দিন কিছু সময়ের জন্য জল এবং ধ্যান করার প্রয়োজন। সংগঠন যদি করেন, সংগঠন আপনার কাছ থেকে 3টে জিনিস চাইবে, যে কোনো সংগঠন করুন, 3টে জিনিস চাইবে। ফার্স্ট ম্যান, দেন মানি, আফটার মেটেরিয়াল। এই টাকা, মানুষ এবং মেটেরিয়াল যেটাকে দিতে পারবে, সে চরিত্রহীন কি চরিত্রবান, ইষ্টহীন কি ইষ্টময়, ইষ্টপ্রাণ বিবেচনা করা দরকার পড়বে না। ম্যান মানি মেটেরিয়াল সাপ্লাই করলে সে সর্বোচ্চ আসনে চলে যাবে। কতটা ইষ্টপ্রাণ, ভিক্ষে করা কাকে বলে, ভিক্ষে কিভাবে করতে হয়, ভিক্ষে কালেকশন করা কাকে বলে, কালেকশন কি করে করতে হয়, ঋত্বিক সংঘ, ঋত্বিক সম্মেলন থেকে এসব প্রশিক্ষণ আমাদের দেওয়া হয় না। জাস্ট লাইক এ পলিটিক্যাল ক্লাস, একটা স্ট্যান্ড দিয়ে একটা কার্ড ধরে ছেড়ে দিলাম, চলে গেল বাইরে বেরিয়ে গেল, বাইরে বেরিয়ে গিয়ে ঘুরছে। কিছুদিন বাদে তার সম্পর্কে কমপ্লেন আসছে, নানান ধরনের কমপ্লেন আসছে, নানান ধরনের রিপোর্ট আসছে। আমরা সে ধরনের চরিত্র তৈরি করতে পারছি না। সুতরাং আজকে ভিত্তিক আন্দোলন কাকে বলে, ভিত্তিক আন্দোলনের দায়িত্ব কি ছিল, ভিত্তিক আন্দোলন কি করতে চেয়েছিল, কি করতে পারে, এসব গুরুত্ব আমাদের কাছে একদম ঢাকা দিয়ে আমরা সরিয়ে দিয়েছি। আমরা এক্সিকিউটিভ কমিটির গুরুত্ব দিয়েছি। এক্সিকিউটিভ কমিটিকে বলা হয় অফিস বেয়ারা, জাস্ট বেয়ারা যেমন অফিসে কাজ করে, এক্সিকিউটিভ কমিটির কাজ হচ্ছে বেয়ারার কাজ করা, এক্সিকিউট করা, অনলি এক্সিকিউট করা। ভিত্তিক সম্পর্কে এসব কথা বলবেন, এক্সিকিউটিভ কমিটি থেকে এক্সিকিউট করবে। এই বিধান পাবনা হিমাচল থেকে লঙ্ঘিত হয়েছে, উপেক্ষিত হয়েছে। ঠাকুর অনুকূলচন্দ্র পরিষ্কার ভাষায় বলছেন, আমি ভোটে হেরে গেছি। আজকে আরতি দত্তের স্মৃতি রোমন্থনের সমান্তরালে এই স্মৃতিকেও আমি রোমন্থন করলাম। এটি ঠাকুরের একজন অন্যতম শিষ্য এডমন্ড জোসেফ স্পেন্সার তার ঋত্বিক দেবতায় যতীন্দ্রনাথ দাসকে তিনি 20,000 টাকা পাঠিয়ে দিয়ে ছোট্ট একটা নোট লিখে দিয়েছিলেন। শ্যামল মজুমদার তাকে দেখিয়েছি, লেখাটা পড়ে শুনিয়েছি, মনে পড়ে? শ্যামলদাকে বলছি, শ্যামলদা আপনাকে লেখাটা পড়ে শুনিয়েছি আলোচনা প্রসঙ্গে থেকে। This rupee only for New Jerusalem, শুনিয়েছি আপনাকে পড়ে। This rupee only for New Jerusalem। যদি হিমায়তপুর জেরুজালেম হয়ে থাকে, তাহলে 46 এর 1 সেপ্টেম্বর স্টার্ট করে 2রা সেপ্টেম্বর দেওঘরে আসা, দেওঘরে থেকে জেরুজালেম। তারপরে 49 সালের অক্টোবর মাসে আবার নিউ জেরুজালেমের প্রশ্ন কোথায়? ঠাকুর যতীন্দ্রনাথ দাসকে বললেন, ওই টাকা দিয়ে আপনি জমি কিনুন বাংলা, বিহার, উড়িষ্যার সংমিশ্রণে। তার সেই টাকায় এই ভিত্তির জমিতে কেনা হয়েছে, সেই টাকা দিয়ে ভিত্তির জমিতে কেনা হয়েছে। সুতরাং এটাকে নিউ জেরুজালেম বললে পরে একটু অত্যুক্তি করা হবে না। এর তাৎপর্য আমি যদি করতে না পারি দুর্ভাগ্য আমার, আমি যদি গুরুত্ব বিশেষজ্ঞ করতে না পারি এর দুর্ভাগ্য, সমস্ত বিশ্বাসঘাতকতার দায়িত্ব আমার। এর ভাগ্যকে বুঝতে হবে, বিশেষজ্ঞকে বুঝতে হবে, গুরুত্বকে বুঝতে হবে। আর সুতরাং যারাই এই কাজের দায়িত্ব থাকবেন তারা সেবায়, যেমন আশ্রমে আমাদের প্রণম্য সতীশদা ঠাকুরের সেবায়, সতীশদার ছেলে বাপি আশ্রমে ঠাকুরের সেবায়, ঠিক তেমনই এই আশ্রমে যারা পূজারক বৃন্দ, পূজারক বর্গ প্রত্যেকেই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সেবায় এবং গ্রহী এইরকম একটি মনোবৃত্তি নিয়ে সম্পূর্ণ নিবেদিত প্রাণ হয়ে কেমন করে আমরা মৃত্যুকে জয় করতে পারি, মৃত্যুকে অতিক্রম করতে পারি, সেই বিষয়টিকে আমাদের দৃষ্টি বিশ্বের কাছে প্রতিভাত করে নিতে হবে। ঠাকুর চেয়েছিলেন মৃত্যুকে তিনি বিশ্বাস করেননি, মৃত্যুকে তিনি স্বীকার করেননি। প্রকাশ বসুর ছেলে বৌদিরা যখন মারা যায়, প্রকাশ বসুর বউ বাথরুমে ঢুকে আত্মহত্যা করতে গেছে। হঠাৎ পড়লু ঠাকুরকে বললেন, আমার মা বাথরুমে ঢুকে আত্মহত্যা করতে গেছে, বাঁচান আমার মাকে। ঠাকুর সঙ্গে সঙ্গে লোকজন পাঠিয়ে দিয়ে বাথরুম থেকে বার করে নিয়ে আসলেন। আসার পরে তখন বললেন, তুই মরবে গেছিলি কেন? কিন্তু সারা জীবন চাইছিলি যে পুণ্য যাতে আমার সেবা করে, রাস্তায় বলে নাকি হ্যাঁ, এই যে পুণ্যটা তোমার ছেড়ে দিচ্ছে, আমার এখানে দুটো ঠিক করে দিচ্ছে, পুণ্য আমার এখানে থাকে, দেখি যাই করলু, কিন্তু কথা বলে পারবি না, ছুটে পারবি না। আমার হাত ধরলেন এবং পণ্যকে দেখলেন। তুমি জানো এই ঘটনা, এই ঘটনা নিঃসন্দেহে মানে একটা বিখ্যাত ঘটনা। সঙ্গে সঙ্গে বললেন যে হ্যাঁ, দেখলেন প্রত্যক্ষ করলেন প্রকাশ বসে বউ আমাদের মৃত্যু মহারাজের মা পরীক্ষা প্রত্যক্ষ করে না ভাবে সেবা ব্যক্ত করছে। সুতরাং আমাদের জীবন শেষ হয়ে যায় না, জীবন থাকে। আমাদের জীবন অনন্ত জীবন, আরতি তত্ত্ব শেষ হয়ে যায়নি। যারা আমাদের পূর্বপুরুষ চলে গেছে কেউ শেষ হয়ে যায়নি, অপেক্ষা
করছে আবার পুনরাগমনের জন্য। এই আজকের এই প্রার্থনা সবাই আমরা সবাই প্রার্থনা করি, একান্ত সুরে প্রার্থনা করি, পুনরাগমনায় স্বাগতম সুস্বাগতম পুনঃসুস্বাগতম পুনরপি সুস্বাগতম। মধুস্মরা মধুচ্ছন্দার গতিতে আবার মধুস্মরণ ঘটুক এই প্রার্থনা করি। সবাই চোখের দীর্ঘ নিয়োগ ইষ্টবাদী প্রার্থনা করে দুর্বাস সন্তানের হাতে আমি প্রত্যাশা করছি।